আচ্ছা, 618-তে যেটা আছে, যে কোয়েশ্চেনটা আগের পেজে 617-তে, ইভালুয়েশন অফ পেশেন্ট অফ সিআরএ উইথ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন সার্জারি। তো এখানে হচ্ছে মোটামুটি জিনিসটা পড়লে, যদি তাছাড়া হ্যাঁ, যখন আমরা পড়বো তখন দেখা আচ্ছা, যাবে বলেন বলেন। যে কিভাবে হচ্ছে আমরা ইভালুয়েশনটা দিচ্ছি। যদিও বা ইভালুয়েশন আমরা জানি যে হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন থাকবে, কিন্তু প্রি অপারেটিভ অপটিমাইজেশন আসলে ইভালুয়েশনের পার্ট না। তারপর প্রি অপারেটিভ অপটিমাইজেশনটা আমরা এখান থেকে করে নেবো। সাপোজ তোমার কাছে কোয়েশ্চেন, তোমার কোয়েশ্চেন হয়তো প্রি অপারেটিভ প্রিপারেশন, মানে প্রিপারেশন তুমি অপটিমাইজেশনটা ইজিলি লাগাই দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো, পরেটা ডিপ্লোমাতেই আসছে, প্রি অ্যানেস্থেটিক কনসিডারেশন ফর আ পেশেন্ট অফ সিআরএফ। হ্যাঁ, তাহলে প্রি অ্যানেস্থেটিক কনসিডারেশন, তাহলে প্রি অ্যানেস্থেটিক কনসিডারেশনের মধ্যে আমাদের আসলে ওই তখন হচ্ছে মানে মেইনলি হচ্ছে ইভালুয়েশন আর প্রিপারেশনটাকে একসাথে তখন লিখতে হয়। প্রি অ্যানেস্থেটিক কনসিডারেশন যখন বলে, কনসিডারেশনের মধ্যে সব দুটো যখন একসাথে, মানে আগের কোয়েশ্চেনটা প্যাটার্নে হবে, কিন্তু এখানে হচ্ছে তোমার আর আলাদা করে তুমি যদি লিখো যে মেডিকেল হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন চেক করছি, লিখতে পারো, অসুবিধা নেই, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, কম্পিটিটিভ মাস্টার রিলাক্সেশন চয়েস, এটা আমরা জানি কি কি কোনটা কোনটা দিতে পারি, বা এটা আর পড়ার দরকার নাই। ইউরেমিক এনসেফালোপ্যাথি, ইউরেমিক এনসেফালোপ্যাথি নিয়ে কোয়েশ্চেন আসলে আমার মনে পড়তেছে না। আচ্ছা, এরপর হচ্ছে কেটি। কেটি শুরু হয়েছে 622 নাম্বার পেজ থেকে। আচ্ছা, কেটির মধ্যে কিছু কিছু কোয়েশ্চেন ইয়াও আর টুসো থেকে দিচ্ছেন। এখানে কিছু কোয়েশ্চেন একটু দেখে যায়। প্রিঅপারেটিভ ওয়ার্কআপ, এটা গেল। কারণ এখানে দিচ্ছেন অনেক কিছু নতুন করে অ্যাড করছে তো। হাউ টু কন্ডাক্ট অ্যানেস্থেসিয়া ইন্ডাকশন, অ্যানেস্থেসিয়া ইন্ডাকশন এখানে আমার আলাদা কোনো কিছু করে চেঞ্জ হবে না। মেনটেন করব কিভাবে, নেফ্রোটক্সিক ইনহেলেশন লাগবে না। মোটামুটি কেটির জন্য আসলে ডিএনবি তে যেটা আছে মোর দেন ইনাফ। আচ্ছা, এই যে ক্রাইটেরিয়া, এটা এটা আমাদের পুরানো বইতেও ছিল, যে ক্রাইটেরিয়া বা প্রিরিকুইজিট অফ রেনাল ট্রান্সপ্লান্ট রিসিপিয়েন্ট। হুম, রিসিপিয়েন্টের কি কি ক্রাইটেরিয়া থাকা লাগবে, এটা আমাদের পুরানো বইতেও একদম এই কোয়েশ্চেনটা ছিল। কিছু কিছু আছে, দেখো, ক্রাইটেরিয়া ফর রিসিপিয়েন্ট, প্রিরিকুইজিট ফর ডোনার, ডোনারের কি কি ক্রাইটেরিয়া থাকবে, রিসিপিয়েন্টের কি কি ক্রাইটেরিয়া থাকবে, এগুলো হচ্ছে আগের বইতেও ছিল। এগুলা, এটা পড়বা। তারপর এক্সক্লুশন ক্রাইটেরিয়া বা কন্ট্রাইন্ডিকেশন, এক্সক্লুশন ক্রাইটেরিয়া বা কন্ট্রাইন্ডিকেশন কি। আচ্ছা, তারপরে দেখো, ফ্যাক্টর, হোয়াট আর দ্য ফ্যাক্টর, 629 নাম্বার পেজে, হোয়াট আর দ্য ফ্যাক্টর টু বি টেকেন ইন্টু কনসিডারেশন ফর রেনাল ট্রান্সপ্লান্টেশন। ইন্টু কনসিডারেশন ফর রেনাল ট্রান্সপ্লান্টেশন মূলত হচ্ছে এখানে আমাদের রিসিপিয়েন্টের ক্রাইটেরিয়া গুলা আর ডোনারের ক্রাইটেরিয়া গুলা দুটাই হচ্ছে মিক্স অ্যান্ড ম্যাচ করে বলা, যে আমি রেনাল ট্রান্সপ্লান্টেশন করতে তো আমার দুজনকে লাগবে, ডোনারও লাগবে, রিসিপিয়েন্টও লাগবে। মেইনলি এখানে ওই আগে যে আগের পেজে যে দুজনের কথা আমরা আলাদা আলাদা করে পড়ছি, এখানে দুজনের জিনিস আমরা একসাথে পড়ছি। শুধু মনে রাখবা, এখানে এইচএল এটা মিলতে হয়, এইচএল এর ম্যাচিংটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইচএল ম্যাচিং এখানে করাইতে হবে। তো যখন তুমি করে ক্রাইটেরিয়া, হ্যাঁ, বিশাল করে লিখছে। হ্যাঁ, বিশাল করে লেখা আছে, তুমি এত বিশাল, তুমি প্রথমবার যখন পড়বা বিশাল করে পড়বা, আর যতটুকু তোমার দরকার ততটুকু শুধু আন্ডারলাইন করবা। পুরাটা লাইন বাই লাইন পড়ার কোনো দরকারই নেই। আচ্ছা, এখানে হচ্ছে তোমার দেখো পুরো 2 পেজ ভর্তি করে হচ্ছে ক্রাইটেরিয়া লিখছে। হ্যাঁ, ভ্যাকসিনেশন, পোস্ট ট্রান্সপ্লান্ট কনসিডারেশন, ইথিক্যাল এন্ড লিগাল কনসিডারেশন। হ্যাঁ, ইথিক্যাল কনসিডারেশনের মধ্যেও কিছু কিছু, যে তোমার ডোনার অটোনমি, এগুলো মানে আহ, পুরোটা হচ্ছে লিখতে হয়। এই যে মাছি রে, বিরক্ত লাগে। আচ্ছা, তারপর দেখো, হাউ ইজ আ ডোনার কিডনি সেভড, এই জিনিসটা ইন্টারেস্টিং। এই জিনিসটা ইন্টারেস্টিং এই অর্থে যে এখানে আমাদের ডোনার কিডনি প্রিজার্ভেশনের জন্য যে ফ্লুইডটা, সেটাও লেখা আছে পরের পেজটাতে। এই দুটো জিনিস নিজের ইন্টারেস্ট থেকে পড়বা। নিজের ইন্টারেস্ট থেকে পড়বা, না আমরা তখন ইয়া থেকে পড়ছিলাম, গুগল করে পড়ছিলাম, চ্যাট জিপিটি থেকে। কিন্তু এটা হচ্ছে আমরা ট্রান্সপ্লান্টের কেস যখন করছিস, খেয়াল, মানে খেয়াল থাকার কথা যে কিডনিটা হারভেস্ট করে একদম হচ্ছে ওরা একটা বরফের বরফ মধ্যে থাকে, এবং ওরা ওখানে হচ্ছে এর একদম, মধ্যে হ্যাঁ, গামলার মধ্যে ভিজায়, এবং ওখানে একটা ফ্লুইডটা যেটা দেয় ওটার মধ্যে কিন্তু হেপারিন টেপারিন মিক্স টিক্স করে ওরা দেয়।
হ্যাঁ ওই সলিউশনটা এখানে জিনিসটা একটু দাগাও। প্রথম হচ্ছে টু মেথড, একটা হচ্ছে স্ট্যাটিক কোল্ড স্টোরেজ আর একটা হচ্ছে হাইপোথার্মিক পালসেটাল মেশিন পারফিউশন। আমরা তো মেশিন পারফিউশন আমাদের তো মেশিন পারফিউশন, আমরা যেটা করি স্ট্যাটিক কোল্ড স্টোরেজ। আচ্ছা, এখানে যে স্ট্যাটিক কোল্ড স্টোরেজ কিডনি ফ্লাশ করা হয় কুল উইথ ওয়ান অফ সেভারাল কোল্ড প্রিজার্ভেশন সলিউশন এন্ড ট্রান্সপোর্টেড অন আইস, আমরা এটাই করে থাকি। আর হাইপোথার্মিক পালসেটাল মেশিন পারফিউশন এটা আসলে আমাদের কাছে নাই, তো বাকিগুলো পড়ার দরকার নেই। এরপরে তাহলে এরপরের প্যারাটা বাদ। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার আহ এরপর আসো একদম থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ প্যারা। কিডনি ফ্রম লিভিং ডোনার আর ইজিয়ার টু হ্যান্ডেল, the organ is flushed with preservation solution or ice ringer selected solution containing heparin and mannitol। তাহলে ওটার মধ্যে বললাম না, আমি একদম দেখছিলাম যে দুইটা জিনিস হেপারিন দেয়, ম্যানিটলের কথাটা খেয়াল নেই। Cold ischemia time during implantation is usually 20 to 30 minutes because transplant operation takes place immediately. Some practice place the living donor in a pulsatile preservation machine that maintains organ viability for the longer period of time. তাহলে মেইনলি হচ্ছে ডোনার কিডনি প্রিজার্ভ করা হয় দুইটা প্রসেসে, কোল্ড স্টোরেজ আর একটা হচ্ছে মেশিনে। কোল্ড স্টোরেজের মধ্যে কি থাকবে, একটা আইস রিঙ্গার ল্যাকটেটের সাথে হেপারিন আর ম্যানিটল মিশাবো, ম্যানিটল মিশে ওটা দিয়ে হচ্ছে অর্গানটাকে আমরা, এবং কিছু প্রিজারভেটিভ থাকে ওটা দিয়ে অর্গান কিডনিকে হচ্ছে ফ্লাশিং করা হয়। ফ্লাশিং করে তারপর হচ্ছে আমরা সাথে সাথে কোল্ড ইস্কিমিয়া টাইমটা কি, মানে কোল্ড ইস্কিমিয়া টাইমটা হচ্ছে তোমার এই তোমার পানিতে চুবাইছো, পানিতে চুবানোর পরে এটা ওই কিডনি তুলে রিসিপিয়েন্টের গায়ে লাগায়া যখন রিসিপিয়েন্টের পারফিউশন শুরু হবে, এই টাইমটা হচ্ছে কোল্ড ইস্কিমিয়া টাইম। তাহলে কোল্ড ইস্কিমিয়া টাইমটা কতক্ষণ হবে, এটা হচ্ছে 20 থেকে 30, মানে বলে যে যত কম সময় সম্ভব হয় তত কম সময়, কারণ এটা যত বেশি টাইম বাড়বে তাহলে এটা গ্রাফট রিজেকশন হওয়ার পসিবিলিটি বাড়তে থাকবে। আচ্ছা, পরের পেজে দেখো যে 632-এ নেম সাম কমনলি ইউজ সলিউশন ফর কিডনি প্রিজার্ভেশন। তাহলে কি কি ইউজ করা হয়, যেমন ইউরোপোলিন, মার্শাল, ওয়াইড, ইউডাব্লিউ, এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, এইচটিকে এটা দিয়েছে, এইচটিকে সলিউশন এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। এইচটিকে এত কিছু আমরা বানাতে পারি না, আমরা ওই 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 সিস্টেম মারি। আচ্ছা, তারপর হচ্ছে হাইপারটনিক সাইট্রেট অ্যাডেনিন, এইচটিকে আছে কিনা জিজ্ঞেস করছে, আমি কিন্তু দেখি নাই। আচ্ছা, এই মানে এই নামগুলো একটু জেনে রাখবো, জানার উদ্দেশ্য হচ্ছে যদি ইন কেস সিকেডি পেশেন্ট পইরা যায় কাজে লাগবে। আচ্ছা, এখন হচ্ছে এই তারপরে আসো পরের পেজে 633। দেখো প্রিজার্ভেশন সলিউশনের কিছু ফাংশন দিতে দরকার নেই, এগুলো লাগবে না। এরপরে হচ্ছে গিভ, ওই যে সঞ্জয় যেটা বলো, গিভ দ্য স্টেপস অফ সাকসেসফুল ক্যাটাভারিক রেনাল ট্রান্সপ্লান্ট। তাহলে সাকসেসফুল ক্যাটাভারিক রেনাল ট্রান্সপ্লান্টের মধ্যে দেখো যেটা হচ্ছে মূলত এখানে তোমার অনেক কিছু লিখছে, হ্যাঁ অনেক কিছু লিখছে তোমার এই, আপনাদের আসছে, হ্যাঁ আপনাদের আসছে, আপনাদের 24শে জুলাই আপু। জুলাই জুলাই 24-এ আসছে, কিন্তু আমি তো জিনিস লিখিনি, আমি তো ওই ক্যাটাভারিক ওটা লিখে দিয়ে চলে আসছি। ওই জন্য তো সেখান থেকে বললাম যে সাকসেসফুল ক্যাটাভারিক রেনাল ট্রান্সপ্লান্ট। আচ্ছা, এটা আমি লিখি না, এটা মনে পড়তেছে না কেন পরিষ্কার ভাবে। দেখছো কোয়েশ্চেন দেখলে আমি নিজেই এখানে আপনার থেকে পড়ছি, কোনো কোয়েশ্চেন তো বাদ দেওয়ার উপায় নেই, সবই তো লিখতে হবে। তাহলে হচ্ছে না, হ্যাঁ, অবশ্যই লিখছি, আমি ফুল অ্যান্সার করে আসছি। তখন যেটা হচ্ছে শোনো, এই ধরনের কোয়েশ্চেন গুলো তো আমরা স্টেপস অফ ক্যাডাভারিক রেনাল ট্রান্সপ্লান্টেশন এভাবে তো আর করি নাই, ক্যাডাভারিক রেনাল ট্রান্সপ্লান্টেশন করছি। রেনাল ট্রান্সপ্লান্টের ক্যাডাভারিক রেনাল ট্রান্সপ্লান্টের ক্যাডাভারিক ট্রান্সপ্লান্টের সুবিধা কি সেগুলো পড়ছি, তখন করছি কি ওই ক্যাডাভারিক ট্রান্সপ্লান্টের সুবিধাগুলো মিলাইছি। আর হচ্ছে তোমার এই রেনাল ট্রান্সপ্লান্ট ক্যাডাভারিক রেনাল ট্রান্সপ্লান্টের যে ইয়াগুলা রুল অফ, ও ইয়েস, রুল অফ 100টাই হচ্ছে মেনলি লিখে দিয়ে আসছে, যে রুল অফ 100 মেনটেন করতে হবে, রুল অফ 100 মেনটেন করতে হবে। বিষয়টা হচ্ছে রুল অফ 100 যদি আমি মেনটেন না করি তখন তো তার রেনাল পারফিউশন হবে না। তো রেনাল পারফিউশনটাকে আমার ঠিক রাখার জন্য রুল অফ 100টা মেনটেন করতে হবে। তারপর হচ্ছে ওটি করার সময় মাসেল রিল্যাক্সেন্ট ইউজ করতে হবে। হ্যাঁ, তারপর তার মানে তার বাকি সব ক্ষমতা ঠিক রাখার জন্য যে সমস্ত ওষুধপত্র সেগুলো হচ্ছে দিতে হবে। আর একটা জিনিস লিখে দিয়ে আসছিলাম যে ক্যাডাভারিক রেনাল ট্রান্সপ্লান্টের সময়, রেনাল ট্রান্সপ্লান্টের আগে আগে হচ্ছে তোমার কিছু কাজ করতে হয়, কাজগুলো হচ্ছে যেমন তোমার যে ডোনার ডোনার থাকে, হ্যাঁ ডোনার যদি পারে আগে থেকে সে হয়তো বলে গেল, যদি ইনকেস সে না বলে যায়
তখন তার ক্ষেত্রে ফ্যামিলির পারমিশন নিতে হয়, একদম ইনফর্ম রিটেন কনসেন্ট। আচ্ছা, এই পারমিশন নেওয়ার পরে এরপরে হচ্ছে তোমার এটা আবার ইয়া করতে হয়, এটা হচ্ছে ওই এলাকার ম্যাজিস্ট্রেটের ইয়া নিতে হয়, অনুমতি নিতে হয়। মানে সেরকম মরণোত্তর দেহ দান বা আহ, অঙ্গ দান করতে চাইছে এবং তার ফ্যামিলিতে সম্মত আছে, এটাতে আমরা প্রসিডিউরে যাব, এ সম্পর্কে কোনো আইনি জটিলতা অ্যারাইজ করবে না। মানে মানে হচ্ছে ম্যাজিস্ট্রেট এখানে ইনভলভ থাকতে হবে। ম্যাজিস্ট্রেট জানলো, ম্যাজিস্ট্রেট জানার পর পরে হচ্ছে আমাদের এটা এই মানে এটা তো ল, মানে পরবর্তীতে এসে তোমাকে কেউ তো ফাঁসাইতে পারে, তো এখানে ল এটা এফেক্ট আছে। আচ্ছা, মানে পার্ট আছে, তো লয়ের পার্টটাকে তোমাকে করতে হবে। আর একটা হচ্ছে যে আমাদের তো এক একটা অর্গান এক এক সময় পর্যন্ত ভায়াবল। তো মানে খুব এটা হচ্ছে দ্রুত অ্যারেঞ্জ করতে হবে এবং এটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি অবশ্যই অ্যাপ্রোচ হবে। কারণ এখানে একজন, এবং মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মধ্যে সাইকিয়াট্রিকও ইনভলভ হবে। সাইকিয়াট্রিক ইনভলভ হবে পেশেন্টের জন্য না, সাইকিয়াট্রিক ইনভলভ হবে হচ্ছে ফ্যামিলির জন্য। যদি মানে ফ্যামিলি যদি যে বিদেশের মতো তো না, এখন তো ধরো দেশে ফ্যামিলি তো জানবে, তাহলে এই এই জিনিসটা যে ভালো বা এই জিনিসটা যে ধর্মীয় অনুশাসনের সাথে ইয়া হচ্ছে না, লঙ্ঘন হচ্ছে না, এটা হচ্ছে ফ্যামিলি, মানে ফ্যামিলি অলরেডি আমাকে কনসেন্ট দিছে, তারপরে ওই সময় থাকে না হঠাৎ করে কেউ একজন বলো না এই আমি হতে দেবো না, এরকম টাইপের যেন না হয়, ওই জন্য হচ্ছে এটারও ইনভলভমেন্ট করতে হবে। এগুলো মনে হয় মুলায় মিলায় মুলায় বানায় বুনায় রেখে দিই। আচ্ছা, তাহলে হচ্ছে স্টেপস অফ সাকসেসফুল থেরাপি গানা ডান্স করতে চাল্লা ও কি যে যে লিখছি আর কি যে আইছে। আচ্ছা, অর্গান অ্যালোকেশন আছে, যেটা যা লিখছি ঠিক আছে, পোস্ট অপারেটিভ কেয়ার, এখানে রুল অফ 100 লিখে নাই তো। করে গেছেন আপু, যা হ্যাঁ, লিখছেন ঠিক লিখছেন। বুঝি না। পাস করে গেছেন, যা লিখছেন ঠিক লিখছেন। ও পাস আচ্ছা, করে গেছেন, যা লিখছেন তাই ঠিক। হ্যাঁ সেটাই, আমি যা বলি এখন তাই ঠিক। মানে এই হলো অবস্থা আর কি, বুঝছো, তুমি একবারে হুবহু তো কখনোই যা এটা তো যেটা, স্বাভাবিক, এর আগে আসে নাই তো। না না বললাম না, নতুন কোশ্চেন। আমার আমার টার্প আসছিল, মানে টার্প দেখে খুশিতে আমি সব না ভুলে গেছি টার্পে, তারপর যে কি হয়, মানে আজ একদম খোদার কসম, মানে আমি না ভুলেই গেছি যে তারপর জানি কি হয়। মানে আমার ব্রেন এমন ভাবে আহ পাল্টি মারছে যে আমার তারপর একটা লাইন মনে পড়তেছে না, মানে তারপরে আসলে কি ওটি করছিলাম, কি করছিলাম ভাই, মানে পুরা ব্ল্যাক আউট হয়ে গেছে। পরে চিন্তা করলাম আচ্ছা ব্ল্যাক আউট হয়ে গেছে, তাহলে কোয়েশ্চেনটা থাকুক, কোয়েশ্চেনটার জন্য হচ্ছে জায়গা রাখছি, জায়গা রেখে মানে ধরো এক পাতা, এক পাতা তো হবে না, 2 পাতা মিনিমাম জায়গা রাখছি, জায়গা রেখে হচ্ছে পরের কোয়েশ্চেনে চলে গেছে। কিন্তু আমার আসলে ব্ল্যাক আউট হয়ে গেছে, আমি মানে বললাম না, একটা লাইনও মনে পড়তেছিল না এরকম, কিন্তু মানে আমি খুব অবাক হয়েছি যে একদম মানে উম, মানে টার্প তো হচ্ছে ধর ইউরো পড়লে কেউ ফার্স্টে টার্পই পড়বে, তাহলে টার্প থেকে কোয়েশ্চেন আসছে তো সে নাচতে নাচতে লিখবে, তাহলে এখানে এত অবাক হয় কি আছে, মানে আমার হচ্ছে উল্টাটা। আর কোয়েশ্চেন পায়, আমি তোমাকে একটা কথা বলি, কোয়েশ্চেন পায় তোমার প্রথমে মনে হবে কি আমি তো কিছু পারি না, আমি কিছুই পারি না, আমি কি বা লিখবো, মানে কোয়েশ্চেন, তুমি যতই প্রিপারেশন নাও কোয়েশ্চেন দেখে তোমার ফার্স্টে মনে হবেই যে কোয়েশ্চেনটা দেখলাম, দেখে মনে হচ্ছে এই কোয়েশ্চেনে পরীক্ষা দিলে আমি অবশ্যই ফেল করব, মানে এই ফিলিংসটা যা মানে হবেই, এটা হতেই হবে। আচ্ছা, এখন পরীক্ষা তো দিতে হবে, ফেল করি বা পাস করি পরীক্ষা তো দিতে হবে, তাহলে কি করব, তাহলে হচ্ছে আচ্ছা পড়া শুরু, আরেকবার পড়া শুরু করি, এবার আমি হচ্ছে গ্রুপ ধরে পড়া শুরু করি ভালো করে, যে গ্রুপ, সাপোজ আমি তো গ্রুপ বি আগে লিখছিলাম, তো আমি কি বললাম কি গ্রুপ বি পড়া শুরু করছি, তো নিচ্ছে গ্রুপ বি এর 1 নাম্বার কোয়েশ্চেন কি বলছে, মানে সিনারিওতে কি মেইন কি ওগুলো দাগাইলাম, তারপরে দেখলাম যে কি আছে ভিতরে কি আছে, তারপর দেখলাম যে না পারি তো, প্রিপারেশন লিখছে, ইভালুয়েশন লিখছে, এগুলো তো পারি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, যেটা পারি না ওটার জন্য হচ্ছে একটু জায়গা রেখে গেছি, কারণ সিকোয়েন্স তো নষ্ট করা যাবে না, সিকোয়েন্সিয়ালি লিখে যেতে হবে। তো ওই জন্য বললাম প্রথমে তুমি যখন কোয়েশ্চেনটা পাবা ফার্স্টে মনে হবে তুমি কিছুই পারবা না, তোমার পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব না, এই পরীক্ষায় তুমি অবশ্যই ফেল করবা, এটা তোমার মনেই হবে। কিন্তু তারপর তুমি একটু মাথা ঠান্ডা করে চিন্তা করবা যে আচ্ছা ঠিক আছে শুরু করি, ঠিক আছে 1 নাম্বার দিয়েই শুরু করি, মানে বাকিগুলো আমি দেখবোই না, মানে ব্যাপারটা হচ্ছে আমার তো কোয়েশ্চেন সবই অ্যান্সার করতে হবে, এখানে তো আমার চয়েস করার অপশন নাই। তো যেহেতু আমাকে সবই অ্যান্সার করতে হবে, তাহলে আমি সিকোয়েন্সিয়ালি লিখতে হবে,
তো আমি 10টা 12টা প্রশ্ন একসাথে কেন দেখবো, বা 10টা প্রশ্ন একসাথে কেন দেখবো? আমি শুধু 1 নাম্বারের উপরেই আমার ফুল ফোকাসটা নিয়ে আসি, যে 1 নাম্বারটাই দেখি কি বলছে 1 নাম্বারে। ওই 1 নাম্বারের এ বি, 1 নাম্বারে সিনারিও প্লাস হচ্ছে এ বি সি, ওভাবে করে যখন আস্তে আস্তে দেখা শুরু করি তখন আস্তে আস্তে মাথা ক্লিয়ার হয় যে না, ঠিক আছে, এখান থেকে এই জিনিসগুলো আছে। আর এটা হচ্ছে আমি, আমার যেটা ছিল যে পারতপক্ষে আমি একদম না পারলে করে যাইতাম, মানে জায়গা রেখে আসতাম, কিন্তু চেষ্টা করতাম যেন লিখে আসি, কারণ আমার কাছে একটু ভয় ভয় কাজ করতো যে আমি হয়তো পরে গিয়ে আবার ব্যাক মানে শেষে গিয়ে আমি 2 নাম্বার প্রশ্নটা ছেড়ে আসছি, ওটা আবার লিখে আসি। এই জিনিসটা আমি মানে করতে চাইতাম না, কারণ হচ্ছে যে আমার মনে হতো কি আমি হয়তো পরে টাইমই পাবো না, এই ভয়টা কাজ করতো। তো একদম একবারে লিখে ফেলার চেষ্টা করতাম। তো টার্পের ক্ষেত্রে যেটা হয়েছিল, টার্পের ক্ষেত্রে আমি লিখি নাই, বিকজ টার্পের ক্ষেত্রে আমি লিখি নাই কারণ হচ্ছে তোমার আমার মনে হচ্ছিল যে এটা তো আমি পড়ছি, এটা আমি পারবো। আমি একটু জাস্ট মানে আমার উম, হয়ে গেছে, ব্ল্যাকিং হয়ে গেছে, কিন্তু আমি পারবো জিনিসটা, ওই জন্য হচ্ছে আমি একটু অন্যগুলোর উপর ফোকাস দিচ্ছি। পরে দেখুন যে না, এটা আমার মনে পড়ছে, মানে আমার ইয়াতে আসতেছে, ওই জন্য হচ্ছে ওটা আমি তখন অ্যান্সার করি না, যে এটা আমি যেহেতু পারবো, আমি জানি, এটার জন্য আমি সময় দিই। এই, আচ্ছা, এরপর দেখো স্ট্র্যাটেজি অফ ফ্লুইড ম্যানেজমেন্ট ইন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট। তাহলে স্ট্র্যাটেজি অফ ফ্লুইড ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ফেজ বির কোয়েশ্চেনের মধ্যে আসছে, যে ফ্লুইড ম্যানেজমেন্ট আমরা একটু আগে যে শীটে যে কোয়েশ্চেনটা দিয়েছেন যে ফ্লুইড ম্যানেজমেন্টটা আমার কি কি উপর ডিপেন্ড করবে, তাহলে ডিপেন্ড করতেছে, এখানে আমাকে কেস বলে দিছে কিডনি ট্রান্সপ্লান্টেড পেশেন্ট, তাহলে আমার পেশেন্ট ফ্যাক্টর আমি পেয়ে গেছি, তাহলে বাকি থাকলে হচ্ছে আমার সার্জিক্যাল ফ্যাক্টর। তো সার্জারি কি হবে? ট্রান্সপ্লান্ট সার্জারি, তাহলে সার্জিক্যাল ইন্ট্রাঅপারেটিভ আমার কি কি ঝামেলাগুলো হচ্ছে। আর সাথে হচ্ছে আমরা বলছিলাম কি অ্যানেস্থেটিক ফ্যাক্টর, তাহলে অ্যানেস্থেটিক ফ্যাক্টরের ক্ষেত্রে আমাদের এখানে মোটামুটি ডিফাইন, যেহেতু এখানে ডিফাইন করা আছে, তাহলে এখানে পেশেন্ট ফ্যাক্টরের মধ্যে দেখো যে পেশেন্টকে আমি প্রি অপারেটিভ ফ্লুইডের মধ্যে যে আমি কিভাবে দিচ্ছি, তখন সেক্ষেত্রে তোমরা ডিএনবিতে আমরা যেভাবে ট্রান্সপ্লান্টের পেশেন্টকে ফ্লুইডের অংশটুকু, ওটা হচ্ছে এখানে ফলো করবা। যে আমরা শুরুর দিকে হচ্ছে মানে রিসিপিয়েন্ট কি বলে, ডোনারে তো আজ কোনো ঝামেলা, ডোনারে হচ্ছে অ্যাজ ইউজুয়াল। এবং যেহেতু এখানে ট্রান্সপ্লান্ট সার্জারি লিখছে, এখানে কিন্তু ডোনার রিসিপিয়েন্ট ভাগ করে নাই, মূলত জানতে চাইছে কিন্তু রিসিপিয়েন্ট, কোশ্চেন দেখে বুঝতে পারার কথা। তোমরা যদি পারো ডোনারটাও লিখে দিবা, মানে এরকম আসলে ডোনারটাও লিখে দিলাম, কারণ কি তাহলে আমার এখানে তো ডোনার রিসিপিয়েন্ট ভাগ করে না, আমি তো ডোনার জানি, লিখবো না, কারণ ডোনার আমি নর্মাল ইয়াতে ম্যানেজ করব, নর্মাল ফ্লুইড দিয়ে ম্যানেজ করবো, এবং বিশেষত হারভেস্টিং এর আগে আমি কিন্তু ফ্লুইড বাড়ায় দিব। ডোনারে কিন্তু একটু লিবারেলি রাখেন। আচ্ছা, রিসিপিয়েন্টের ক্ষেত্রেও তাহলে আমরা কি করতেছি, যে দেখো এখানে এখানে কিন্তু ভাগ করেছে প্রি অপারেটিভ, ইন্ট্রা অপারেটিভ, পোস্ট অপারেটিভের আগে লিখছে যে পারফিউশন স্টেজে। আমরা বলছিলাম যখন পারফিউশন হবে রেনাল ট্রান্সপ্লান্টের সময়, রেনাল ট্রান্সপ্লান্টের সার্জারিতে, মানে প্রথমত হচ্ছে তুমি তার প্রি অপারেটিভ ধরো, তার তুমি মেনটেনেন্স ফ্লুইডটা তার রাখলাম, এখানে তার বেশি তো দেওয়ার দরকার নেই। আচ্ছা, ইন্ট্রা অপারেটিভের মধ্যে তুমি কি হবে, ইন্ট্রা অপারেটিভের মধ্যে কি বলছিলাম মনে আছে কিনা, যে এখানে আমরা ব্যালেন্স সল সলিউশন গুলা হচ্ছে অল্টারনেট, মানে রিঙ্গার, হ্যাঁ, এবং নর্মাল স্যালাইন কোনোটাই বেশি দিব না, রিঙ্গার সার্কিট নর্মাল স্যালাইন অল্টারনেটিভ করে রাখবো, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি বলতেছি, যে এখানে আমাদের মিন আর্টেরিয়াল প্রেশার একটা মেনটেনের ব্যাপার আছে, তাহলে মিন আর্টেরিয়াল প্রেশারটা হচ্ছে মেনটেন করতে হবে, এবং ইউরিন আউটপুট খেয়াল রাখতে হবে। তবে আরেকটা কথা হচ্ছে, যখন কিনা পেশেন্টের ওই যে মানে কিডনি হচ্ছে করে, আম, মানে কিডনি তো রিপারফিউশন শুরু করার আগ পর্যন্ত কিডনি হচ্ছে অ্যানিউরিক থাকতে পারে। সো আমরা আউটপুট ফ্লুইড দিব না, এটা মনে আছে লাইনটা, আমরা আউটপুট দেখে কিন্তু ফ্লুইড দিব না। হ্যাঁ, এই কথাটা কিন্তু ওখানে ডিএনবি তে ছিল, যে একটা টাইমে গিটটা লাগায়, তখন হচ্ছে ভেসেলের মধ্যে গিটটা গুলো দেয়, তখন লাগেট করে, তখন হচ্ছে ওই টাইমে মানে কমে যায়, পেশেন্ট অ্যানিউরিক হয়ে যেতে পারে। তো ওটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি এখানে মেইনলি তোমার ইন্ডিকেটর হবে মিন আর্টারিয়াল প্রেশার, তুমি মিন আর্টারিয়াল প্রেশারটাকে হচ্ছে তোমার ইন্ডিকেটর ধরবা। আরটা হচ্ছে যখন তুমি লাইগেশন হয়ে গেল, ব্লাড সার্কুলেশন শুরু করলা, সার্কুলেশন শুরু করার পরে তোমার হচ্ছে ফোর্স ডাইউরেসিস করতে হবে, মানে তোমার মানে ফ্লুইড বাড়াইতে হবে, বিকজ কারণ কি, কারণ হচ্ছে তোমার ওই সময় যে তোমার কিডনি, নতুন কিডনি, ওখানে যে তুমি যে সলিউশনের মধ্যে ডুবাইছিলা, ওটা হচ্ছে
পটাশিয়াম রিলিজ হয়। ওটা হচ্ছে বের করে ফেলতে হবে। তো বের করে ফেলার জন্য মানে টক্সিক গুলা বের করে ফেলার জন্য তুমি হচ্ছে ওখানে তখন লিবারেল ফ্লুইড থেরাপি শুরু করলাম। এই হলো ব্যাপার। তো ওটা আলাদা করে পড়বা না, এটা ডিএনবি ডিএনবি তে যেভাবে আছে ওভাবে করে পড়বা তুমি এভাবে। তখন অ্যান্সার অফ প্যাটার্ন হবে এখানে যে প্যাটার্নটা আছে, প্রি অপারেটিভ, ইন্ট্রা অপারেটিভ আর পোস্ট অপারেটিভ। আচ্ছা, তারপরে কোয়েশ্চেনটা কি, হোয়াট আর দ্য টাইপস অফ ইন্টারভেনাস ফ্লুইড, সেটা তো আমরা বললাম আমরা অল্টারনেট করে দিব। হিমোডাইনামিক টার্গেটটা এখানে লিখছে পরের পেজে, দেখো 638 নাম্বার পেজে। এরপর দেখো পেইন ম্যানেজমেন্ট দিছে, পেইন ম্যানেজমেন্ট ডিউরিং কিডনি ট্রান্সপ্লান্ট। তাহলে পেইন ম্যানেজমেন্টের জন্য এখানে আমরা যেভাবে পেইন ম্যানেজ করি এইভাবে আমরা যেভাবে অ্যান্সারটা সাজাইছিলাম পেইন ম্যানেজমেন্টের জন্য, হুম, ওইভাবে করে আমরা লিখবো। আমরা প্রি অপারেটিভ, ইন্ট্রা অপারেটিভ, পোস্ট অপারেটিভ এভাবে লিখবো না। এভাবে না লিখে আমরা যে ফরম্যাটটা সাজাচ্ছি পেইনের জন্য সেটা হচ্ছে প্রথম হচ্ছে লোকাল ইনফিলট্রেশন, প্রিএমটিভ অ্যানালজেসিয়া, লোকাল ইনফিলট্রেশন, উন ইনফিলট্রেশন, তারপরে হচ্ছে তোমার এরপর শুরু হবে আমার এখানে তো আমি এনএসআইড দিতে পারবো না। তাহলে Peripheral এনএসআইড nerve block। দিতে পারতেছি না, তাহলে আমি প্যারাসিটামলটাকে টিডিএস করে রাখবো। আমি এখানে হচ্ছে কোনো পেথিডিন মরফিন ইউজ করতে পারতেছি না, তাহলে পেথিডিন মরফিন যদি আমি ইউজ করতে না পারি তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে বেস্ট অপশন হচ্ছে, আমার জন্য অপশন হচ্ছে রেমিফেন্টানিল বা ফেন্টানিল। আচ্ছা, ফেন্টানিল দিলে আমার রেসপিরেটরি ডিপ্রেশন চিন্তা করতে হচ্ছে। আচ্ছা, তারপরে চিন্তা করতে হলে আমি এটা সেটা মনিটর করবো। বেস্ট হবে আমার এখানের জন্য যদি আমার প্লেটলেট বা প্লেটলেট কাউন্ট ঠিক থাকে বা কোনো ধরনের কোয়াগুলোপ্যাথি না থাকে, তাহলে সেখানে আমার বেস্ট অপশন হচ্ছে আমি এখানে ব্লক দিয়ে দিব। হ্যাঁ, ব্লক দিয়ে দিব। এখানে তোমার দেখো অনেক অনেক পেশেন্টকে ইন্ট্রাঅপারেটিভের ক্ষেত্রে ওরা আইভি লিডোকেইন, লো ডোজ, আমরা তো ইন্ট্রাঅপারেটিভে ফেন্টানিল দিয়ে থাকি, তাহলে সেটা আমাদের প্রবলেম ইনক্রিমেন্টাল ফেন্টানিল। দিতে পারি। তারপর আমরা হচ্ছে যে পাম্প পিসিয়ে দিতে পারি, পেশেন্ট কন্ট্রোল অ্যানালজেসিয়া করতে পারি। হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার ট্যাব ব্লক দিতে পারি। আর একটা হচ্ছে তোমার এখানে মেইনলি হচ্ছে থাকবে হচ্ছে তোমার পেইনের অন্যান্য মডালিটিস গুলো যেমন থাকবে। আমরা এখানে দেখো এখানে পোস্ট অপারেটিভে দেখো এখানে ওরাল ওপিয়েড এর কথা বলছে। এখানে কিন্তু চাইলে আমরা রিমিফেন্টানিল ইনফিউশনও ইউজ করতে পারি, এক খুব ভালো পেইন কিলার হবে। এবং রিমিফেন্টানিলে তো তোমার ইয়া হচ্ছে না, কি বলে, রেসপিরেটরি Respiratory ডিপ্রেশন depression। হচ্ছে না, তাহলে আমার এখানে পেশেন্টের কোনো ড্রাউজিনেস বা লং পরবর্তীতে গিয়ে রেসপিরেটরি কোনো চান্স নেই, তাহলে আমার এখানে রেমিফেন্টানিল কিন্তু এটা ভালো অপশন। আচ্ছা, এটা আমরা লিখতে পারি, তো লিখলে অসুবিধা নেই। তারপর হচ্ছে তোমার লিডোকেন ইনফিউশন, তুমি লিডোকেন ইনফিউশন আমরা এখানে চালাতে পারি। কেটামিনটা আমি জানি না, লোডোস কেটামিন এখানে লিখছে পোস্ট অপারেটিভলি দেওয়া যায়, কিন্তু কেটামিন তো আমার আবার অন্যান্য প্রেশার মশার গুলা বাড়ায় বাড়ায় দেয়। লিখছে যেহেতু লিখতে পারো, লিখতে অসুবিধা নাই, কিন্তু ইয়াতে জানি না, বুঝতেছি না লোডোস কেটামিন। আচ্ছা, এরপরে আসো মেইনলি এখানে তোমার যদি আমাদের কন্ট্রাইন্ডিকেশন না থাকে তাহলে মেইন মডালিটি হবে আমার এপিডুরাল। যদি আমার কোয়াগুলোপ্যাথি না থাকে তাহলে এপিডুরাল দিলে আমার আর কোনো টেনশনই নাই। কিন্তু ধরো আমি এপিডুরালও দিতে পারতেছি না, তাহলে এপিডুরাল যদি আমি দিতে না পারি সেক্ষেত্রে আমাকে ওপিএডস ওপিএডস তো দিতেই হবে, কারণ পেশেন্টের তো পেইন হবে প্রচুর। তো সেক্ষেত্রে ব্লক ব্লক দিতে হচ্ছে। আর একটা হচ্ছে সাথে থাকবে হচ্ছে আমাদের তোমার এই যে যে কোনো ইনফিউশন, ইনফিউশন আকারে দিতে হবে। আচ্ছা, পরের পেজে আসো, পোস্ট অপারেটিভ অ্যানালজেসিক ড্রাগস নিয়ে আলোচনা করছে। Why post-operative drugs should be avoided? আচ্ছা, অ্যাভয়েড বলছে সেফ অল্টারনেটিভ। হুম, সেফ অল্টারনেটিভ ফর পোস্ট অপারেটিভ অ্যানালজেসিয়া। এখানে অল্প একটু করে লিখছে, হাইড্রোমরফোন তো আসলে ওইভাবে পাই না আমরা, বলে লাভ নাই। আচ্ছা, তারপরটা দেখো এখানে who in a team are responsible for minimizing risk of transmission of infection between patients in OT? Who? বাবার দেখছো কি টাইপের যে কোয়েশ্চেন গুলো আসে, এটা টাইপের রিডিং দিয়ে নিস। আচ্ছা, why minimizing the risk of transmission of infection between patients is important in transplant anesthesia? আরে মা, আচ্ছা এগুলো একটু পড়ে নিও ভাই। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, তাহলে রিসিপিয়েন্ট ডোনারের প্রিরিকুইজিট থাকবে, কন্ট্রাইন্ডিকেশন থাকবে, আর একটা হচ্ছে কমপ্লিকেশনস হবে, রিসিপিয়েন্টের কমপ্লিকেশন। এখানে আরো অনেক গ্রাফ রিজেকশন হ্যান ত্যান অনেক কিছু তো ছিল, ওগুলো ডিটেলে লিখলো না কেন, গেল এখান থেকে, তাহলে আমাদের আর তো কিছু নাই, শেষ। এরপরে আসো তোমার
আচ্ছা, টার্প তো আমরা জানি, তারপর আমরা বহুবার পড়ছি, টার্প তো থাকুক। এরপর আসো অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি 662। ওখানে ফিওক্রোমোসাইটোমা আছে, এই বইতেই আছে। হুম। অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি 662। অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, কুশিং সিনড্রোম, এগুলো না স্যারদের, স্যারদের বলতে হচ্ছে বণিক স্যারের প্রিয় ছিল আর কি, কিন্তু এখন, এখন যাই। 72 আপু, হ্যাঁ, 672। 662। 62। দেখো অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি এখান থেকে হচ্ছে এগুলা, মানে একবার এগুলো এখান থেকে জিনিসগুলো কি, এগুলো হচ্ছে একবার দেখে যাওয়া, ইন কেস যদি আসে তাহলে যেন কিছু লিখতে পারি, এই 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 বিষয়গুলো আর কি। আচ্ছা, অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সির মধ্যে এখানে প্রথম হচ্ছে যা আছে তাই এখানে পড়ে পড়ে ফেলবা। প্রথম হচ্ছে কজ, তো কজের মধ্যে আমরা বলতেছি এটা ওর নাম কি, অ্যারিসোনিয়ান ডিজিজ। মানে হচ্ছে আমার এখানে মেইন জিনিস কি, মেইন জিনিস হচ্ছে আমার অ্যাডেনাল গ্ল্যান্ডের ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। ডিস্ট্রাকশন যদি হয় অ্যাডেনাল গ্ল্যান্ড থেকে, আমার কি কি আসতেছে, দুটো জিনিস আসছে না। মনে তো অ্যাড্রেনাল গ্ল্যান্ড তিনটা ভাগে আমরা ভাগ করি না, অ্যাড্রেনাল মেডালা, আরটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স। কর্টেক্স। আচ্ছা, এখন হচ্ছে আমার যে জোনা গ্লোমেরুলোসা, জোনা রেটিকুল ফাসিকুলাটা, জোনা রেটিকুলারিস, তিনটা অংশ তো, তাই না? তাহলে এই তিনটা অংশের মধ্যে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের তিনটা অংশের মধ্যে থেকে তিনটা জিনিস বের হয়। কোন থেকে কি বের হয় ভুলে গেছি। এটা বের হইতে হচ্ছে, একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড বের হয়, একটাতে বের হয় হচ্ছে মিনারোকর্টিকয়েড, আরটাতে বের হয় হচ্ছে অ্যান্ড্রোজেন। এই তিনটা জিনিস বের হয়। তার মানে যখন আমার অ্যাড্রেনাল গ্ল্যান্ড ধ্বংস হয়ে গেছে, তার মানে তার ফলশ্রুতিতে কি দাঁড়াচ্ছে, আমার এই তিনটা জিনিসই হচ্ছে কমে যাবে, তাই তো? এখন এই তিনটা জিনিস, মানে প্রথম কথা হচ্ছে যে কি কারণে ধ্বংস হইতে পারে, এগুলো নিয়ে আলোচনা করছে, যে প্রাইমারি কজ, ডিস্ট্রাকশন অফ দ্য অ্যাড্রেনাল গ্ল্যান্ড ডিউ টু অটো ইমিউন ডিজিজ, টিউবারকুলোসিস, যাই হোক। প্রাইমারি কজের মধ্যে হচ্ছে লাস্টলি, মূল জিনিসটা হচ্ছে লাস্টের লাইনটা, যে রেজাল্টিং কম্বাইন্ড মিনারোকর্টিকয়েড গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি প্লাস তুমি লিখো অ্যান্ড্রোজেন। কারণ তোমার এখানে গ্লুকোকর্টিকয়েড কর্টিসল যাচ্ছে, মিনারোকর্টিকয়েড হচ্ছে তোমার অ্যালডোস্টেরন যাচ্ছে, আর সঙ্গে কিন্তু সেক্স হরমোন, এগুলোরও ডেফিসিয়েন্সি হয়। আর সেকেন্ডারি যেটা কি বলতেছে, সেকেন্ডারি হচ্ছে ওই যে তোমার সেকেন্ডারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, যে আমার কোনো কারণে যদি সিক্রেশনটা কমে যায়, হ্যাঁ, inadequate ACTH secretion by the anterior pituitary, তাহলে anterior pituitary স্টিমুলেশন নাই। স্টিমুলেশন না থাকলে তখন সে, মানে এইচপি অ্যাক্সিস যেটা, সেটা কোনো কারণে সাপ্রেসড হয়ে গেছে। তাহলে সাপ্রেসড যদি হয়, তাহলে আমাদের কি হবে, এই অ্যাক্সিস যখন নষ্ট হয়ে যাবে, তখন আমাদের গ্ল্যান্ড চিন্তা করবে যে আমার হয়তো বা কাজ করার আর দরকার নাই, তখন সে হচ্ছে তার উৎপাদন কমায় দিবে। এটা হচ্ছে তার সেকেন্ডারি কজ। তাহলে সমস্যা এখানে গ্ল্যান্ডের না, সমস্যা হচ্ছে আমার অ্যাক্সিসের। তাহলে এইচপি অ্যাক্সিসের মধ্যে আমার হাইপোথ্যালামাস আছে, পিটুইটারিও আছে, মেইনলি হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি কথা বলছি। তো তাহলে কজ কি কি, একটা হচ্ছে তোমার প্রলং কর্টিকোস্টেরয়েড থেরাপি, কর্টিকোস্টেরয়েড থেরাপি উইথড্রয়ালের মধ্যেও হচ্ছে, যখন আমি আস্তে আস্তে, মানে যখন আমি একবারে মানে হঠাৎ করে বন্ধ করে দিচ্ছি। আর এটা হচ্ছে এসিটিএইচ ডেফিসিয়েন্সি ডিউ টু অমুক অমুক সমস্যা। এখন এখানে মজার জিনিস দেখো, যে ইন সেকেন্ডারি ফেইলিওর মিনারোকর্টিকয়েড সিক্রেশনটা ভালোই থাকে, কিন্তু অ্যান্ড ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স আর লেস মার্ক, মানে তাহলে এখানে যদি মিনারোকর্টিকয়েড সিক্রেশন, মানে অ্যালডোস্টেরন ইজ ওকে, তাহলে অ্যালডোস্টেরনের মূল কাজ হচ্ছে কি, পানি ধরে রাখা বডিতে, যদি আমি একটা ব্রড সেন্সে চিন্তা করি। তাহলে ব্রড সেন্সে চিন্তা করলে আমার এখানে হচ্ছে পানি আহ ধরে রাখার যে আহ, মানে ইয়াটা, ক্ষমতাটা, সেটা ঠিক থাকবে। বাকি যে গ্লুকোকর্টিকয়েড, যেগুলো হচ্ছে আমার বডির অন্যান্য কাজগুলো করতেছে, এই এই ডিফিসিয়েন্সিটা মূলত হয়। তাহলে এই যে ক্লিনিক্যাল ফিচার, এখানে দেখো দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি, আর একটা হচ্ছে মিনারেলকর্টিকয়েড ডেফিসিয়েন্সি। তাহলে গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি হচ্ছে তোমার কর্টিসল ডেফিসিয়েন্সি, আর মিনারেলকর্টিকয়েড হচ্ছে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরনের জন্য দেখো আমার এখানে ফ্লুইড তো যাচ্ছে, সাথে হচ্ছে মানে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে, এবং অ্যাসিডোসিস হচ্ছে, তাহলে মেইনলি হচ্ছে হাইপার ক্যালেমিয়া হয়। আর কর্টিসলের জন্য, ডেফিসিয়েন্সির জন্য কি হবে, ওই আমাদের সেই কুশিং সিনড্রোমের ছবিটা, ওই ছবির মধ্যে যা যা আছে মনে করবা, ও ওই ছবিগুলোই আসবে। এখন এখানে একটা জিনিস দাগাও, সেটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। এখানে মানে কর্টিসল ডেফিসিয়েন্সির
মধ্যে তুমি যদি চিন্তা করতে চাও যে অনেক কিছুই তো আছে, অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং, এগুলোও কিন্তু থাকবে। অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং, উইকনেস, ফ্যাটিক সবই থাকবে। তার মধ্যে হচ্ছে হাইপোগ্লাইসেমিয়াটা এইসব পেশেন্টদের প্রোনাউন্স থাকে। হ্যাঁ, ডায়াবেটিক হয় না। আচ্ছা, তারপর দেখো ট্রিটমেন্টের মধ্যে, এখানে কিন্তু ট্রিটমেন্ট, এখানে কিন্তু কোনো আলোচনা করা হয় নাই, মানে ওটি ফটি কিছু আলোচনা করা হয় নাই। তাহলে ট্রিটমেন্টের মধ্যে বলতেছে যে আমার যদি ফ্লুইড এবং সোডিয়াম ফ্লুইডের ঝামেলা থাকে, তাহলে সেক্ষেত্রে আমার মনিটরিংটা হচ্ছে, এখানে আমার অ্যাডিশনাল মনিটরিং লাগবে। গ্লুকোজ ইনফিউশন লাগতেছে, যেহেতু আমরা বলছি কি যে এখানে স্টেরয়েড, হয়তো ওরাল বাইরে থেকে স্টেরয়েড পেয়ে আসছিল, হঠাৎ করে স্টেরয়েড বন্ধ করে দিই, তার মানে আমার এখানে স্টেরয়েড রিপ্লেসমেন্ট লাগবে, স্টেরয়েড দিতে হবে। আচ্ছা, আর একটা বলতেছে কি যে অ্যান্টিবায়োটিক লাগবে, এটা দাগাও নিচে, লাস্ট লাইন, একদম লাস্ট লাইন হচ্ছে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক দিতে হবে সব পেশেন্ট গুলোকে। ইন কেস অফ প্রাইমারি অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, সেক্ষেত্রে মিনারেলোকর্টিকয়েড রিপ্লেসমেন্ট উইথ ফ্লুরোডোকর্টিসন দিতে হয়। লিখতে পারলে লিখবা, না পারলে না। মেন জিনিস মাথায় রাখো যে এখানে আমাদের ইনফিউশন দিতে হয়, মানে গ্লুকোজ দিতে হয়, আর হচ্ছে আমাদের সিবিপি মনিটরিং করতে হয়। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা কোয়েশ্চেন ছিল যে আনট্রিটেড অ্যাড্রেনা, এইটা এখানে লেখা নাই, আমি আমি ছবি তুলে পাঠাচ্ছি, একটু শুনো। এটা হচ্ছে আনট্রিটেড যদি এআই ইমার্জেন্সি ক্ষেত্রে আসে, মানে একটা অ্যাডিসন ডিজিজ ডিজিজ আসছে, আহ, তাহলে তোমার হচ্ছে অ্যাডিসন ডিজিজ বলবো না, মানে অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি আসছে ইমার্জেন্সি, এই সময় তুমি কি করব? এটা বলতেছে কি যে ইটোমিডেট অ্যাভয়েড করতে হবে, বিকজ ইট ইনহিবিট কর্টিসল সিনথেসিস সিনথেসিস ট্রানজিয়েন্টলি। এটা লেখা নাই, এটা আমি লিখছি, আমি ছবিটা পাঠিয়ে দিচ্ছি। তারপর বলছি ইনভেসিভ মনিটরিং করব, ফ্লুইডিলেটর রিসাসিটেশন করব, অ্যানেস্থেটিক ডোজ এখানে আমরা মিনিমাম রাখবো, ডোজ আর এজেন্ট এবং ড্রাগ, সিন্স মায়োকার্ডিয়াল ডিপ্রেশন এবং স্কেলেটাল মাসল উইকনেস আর কমন। এখানে তিনটা লাইনই ছিল, মনে হয় কোনো বই টই থেকে ছিল। তাহলে মানে যদি ইমার্জেন্সি নিয়ে আসে, আমার অ্যানেস্থেসিয়া করতে হয়, তাহলে সেক্ষেত্রে মাথায় মাথায় রাখবো হচ্ছে আমার এখানে যে আমি ইটোমিডিয়েট ইউজ করতে পারবো না, কারণ ইটোমিডিয়েট দিলে সে আবার হচ্ছে কর্টিসল সিনথেসিসটাকে ইনহিবিট করে। আচ্ছা, তাহলে ইটোমিডিয়েট দিতে পারতেছি না, আমি ফ্লুইড রিসাসিটেশন করব অবশ্যই। তার যদি হাইপোগ্লাইসিমিয়া থাকে, গ্লুকোজ দিব, এবং তাকে হচ্ছে আমি মিনিমাল ডোজ দিব। যে কোনো আমার সমস্যাতে, যে কোনো কোমরবিডিটিতে, আমার মরবিডিটি বুঝে, ধরো এইসব হরমোনাল ইমব্যালেন্স যেখানে হয়, সেখানে আমাদের যে কোনো ডোজ আমরা কি করবো, মিনিমাইজিং করবো বা টাইট্রেট করে দিব। এটা হচ্ছে সব ক্ষেত্রে তুমি লাগাইতে পারো, যে কোনো কিছু না বুঝলে ডোজ টাইট্রেট করে দিব, শেষ। ডোজ কেন দিচ্ছি, কারণ হচ্ছে মায়োকার্ডিয়াল ডিপ্রেশন হয় এবং স্কেলেটাল মাসল উইকনেস হয়। আচ্ছা, পরেরটা দেখো, এটা তো ছিল অ্যাড্রেনো কর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, পরেরটা হচ্ছে শুধু অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, যেটাকে আমরা বলতেছি অ্যাডিসোনিয়ান ক্রাইসিস। তাহলে শুধু অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, এই ইনসাফিসিয়েন্সিটা কাদের হচ্ছে, হুইচ ক্যান বি ট্রিগার, দাগাও লাইন গুলা, হুইচ ক্যান বি ট্রিগার্ড ইন স্টেরয়েড ডিপেন্ডেন্ট পেশেন্ট who do not receive appropriate glucocorticoid doses during period of stress, অথবা ইন দ্য পেশেন্ট হু রিসিভ ইনফিউশন অফ ইটোমিডেট। তাহলে ইটোমিডেট মানে ইটোমিডেট ইনফিউশন পাচ্ছে এমন পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু অ্যাডোসোনিয়ান ক্রাইসিস হতে পারে, বা হইতে পারে। কেন? ওই যে বললাম একটু আগে যে অ্যাডিসোনিয়ান ইটোমিডেট কি করে, আমাদের হচ্ছে ও হচ্ছে কর্টিসল সিনথেসিসটাকে ইনহিবিট করে ট্রানজিয়েন্টলি। তাহলে এই অ্যাডিসোনিয়ান ক্রাইসিস, যে কোনো ক্রাইসিস মানে ইমার্জেন্সি, তাহলে এটা ইমার্জেন্সি আকারে আসতে পারে। যে পেশেন্ট আহ, আহ, কি বলে, পাচ্ছিল, স্টেরয়েড পাচ্ছিল, সে স্টেরয়েড নেয় নাই কোনো কারণে, হঠাৎ করে সে মানে ট্যাপার না করে হঠাৎ করে সে বন্ধ করে দিচ্ছে, এবং তার একটা স্ট্রেস বডিতে তৈরি হয়েছে। তাহলে স্ট্রেস কি কি আছে, ইনফেকশন, ট্রমা, সার্জারি, এগুলো আমরা জানি। এখন তাহলে যদি আমার বডিতে না থাকে, গ্লুকোকর্টিকয়েড মানে কর্টিসল না থাকে, তাহলে আমার জিনিসগুলো কি তৈরি হচ্ছে, জিনিসগুলো হচ্ছে দেখো, ফিভার, অ্যাবডোমিনাল পেইন, অবস্ট্রাকটিভ হাইপারটেনশন, তারপর হচ্ছে হাইপোনাট্রিমিয়া, হাইপারক্যালেমিয়া, হাইপোগ্লাইসিমিয়া এবং হাইপোভলিমিয়া। মূলত এখানে দেখো সবই হাইপো, শুধু একটাই বাড়ে, পটাশিয়াম লেভেলটা বাড়ে। তাহলে মাথায় রাখবো যে অ্যাডোসিনিয়াম ক্রাইসিসের মধ্যে যদি একদম মিনিমাম আমার আমার মতো বেকুব হও, তাহলে একদম চিন্তা করা যে জিনিসটা কি হবে, এখানে পেশেন্টের একটা ইনফেকশন থাকবে, আর একটা হচ্ছে তোমার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকবে, পটাশিয়ামটা বেশি থাকবে, সোজা। এত কোচিং করে পড়তে পারবো না।
তারপর ট্রিটমেন্টের ক্ষেত্রে কি, ট্রিটমেন্ট অবশ্যই আমার আইসিইউতে হবে এবং আগের মতোই আমরা যেগুলো আগে পড়ে আসছি, এখানে শুধুমাত্র আমি গ্লুকোজ ইনফিউশন যদি আমার লাগে, যে পেশেন্ট সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট হবে, যদি আমার ইনফিউশন লাগে আমি দিব, যদি আমার ওয়াটার ইলেকট্রোলাইট রিসাসিটেশন করতে হয় সেটা আমি রিসাসিটেশন করব। এখানে আমার আমার এবং মেইন ট্রিটমেন্ট হচ্ছে এখানে আমার কর্টিসল দিতে হবে, হাইড্রোকর্টিসন দিতে হবে। ওকে, এগুলো জাস্ট একটু আইডিয়া নিয়ে নাও, সে আর কিছু না, এর ভিতরে পড়ার দরকার নেই। এরপর দেখো এখানে একটা কথা কোয়েশ্চেন দিছে নতুন বইটাতে, সেটা হচ্ছে হাউ উইল ইউ প্রিপেয়ার আ পেশেন্ট ফর অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি ফর জিএ। তাহলে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি একটা পেশেন্ট, সাধারণত আমরা বলতেছি যে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি এটা হচ্ছে একটা আমাদের ইমার্জেন্সি। তাহলে ইমার্জেন্সি মধ্যে সে আসতেছে, তাহলে আমার প্রিপেয়ার যদি হয় তো ভালো করে খেয়াল করো, বইয়ে বা ভিউ পয়েন্টে যাই লেখা থাকুক না কেন, তোমার স্মিথ তোমাকে একটা ফরম্যাট দিয়ে দিয়েছে, তুমি স্মিথের ফরম্যাটের বাইরে যাবা। কারণ হচ্ছে তার তোমার লাইন বাই লাইন বই, লাইন বাই লাইন খাতা কিন্তু পড়বে না। হ্যাঁ, কারণ সে তোমার খাতার একটা ওভারভিউ নিবে, ভিতরে লাইন বাই লাইন মানে আসলে পড়ার কথা না, আমি জানি না কেউ পড়ে কিনা। আমার কাছে যেটা মনে হয় আর কি, যে লাইন বাই লাইন আসলে আমাদের লেখা তো খুব সুন্দর না, তো লাইন বাই লাইন পড়তে চাইলে পড়তে পারবে না। এখন সে হচ্ছে পুরো খাতা ধরো, তোমার হেডিংটা দেখবে, তোমার ক্লোজিংটা দেখবে, তোমার ইন্ট্রোডাকশনটা দেখবে, ব্যাপারটা হচ্ছে এই যে মানে হেডিং গুলা সে খেয়াল করবে। তো আপু, আমাদের একটা ক্লাস নিচ্ছে তুষার স্যার। হ্যাঁ, আপনি যেভাবে বলছেন না ইয়ে থেকে, স্মিথ থেকে, ওই যে প্রিপারেশন আর ইভালুয়েশন, হ্যাঁ, ঠিক একইভাবে স্যার বলছে লিখতে। হ্যাঁ, আমাদেরকে তো স্যার বলছে কিভাবে লিখতে জানি বলছে। ও আচ্ছা। তো হচ্ছে তো এটা হচ্ছে মূল জিনিস, যে প্রিপারেশন তো আমার কাছে পয়েন্ট আছে, কারণ স্যার বুঝবে যে হ্যাঁ ঠিক আছে, ছেলেটা বা মেয়েটা হোয়াট এভার যেই হোক, সে হচ্ছে বই ফলো করছে বা বই জানে, সে পড়ছে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তো এখান থেকে পড়ার যেটা উদ্দেশ্য হবে সেটা হচ্ছে যে প্রিপারেশন পেশেন্ট লিখছে, কিন্তু সে প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট, তারপরে প্রি অপারেটিভ অপটিমাইজেশন, ইন্ট্রা অপারেটিভ, মোটামুটি পুরো কেসটাই সে লিখে দিচ্ছে। তাহলে ঠিক আছে, পুরো কেসটা আমরা পড়ি। এখন পুরো কেসটা তুমি পড়বা কি গল্পের মতো করে পড়বা, তুমি লাইন বাই লাইন মুখস্থ করার কোনো দরকার নাই। ফার্স্ট অফ অল তুমি চিন্তা করো, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি ফর জিএ, এই কেসটা তোমার একটা ইনসিডেন্টাল ডায়াগনোসিস হওয়ার পসিবিলিটি বেশি। এক, তারপর হয়তোবা তুমি দেখতেছো সে তার কাছে ফিচার গুলো আছে। এখন দেখা যায় কি, যে জ্বর যদি থাকে, পেশেন্ট একটা ইনফেকশন সোর্স যদি হয়, আমরা কিন্তু শুরুতেই বলি না 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 করবো না। হ্যাঁ, বা একটা ইলেকটিভ কেসকে আমরা কিন্তু করতে চাই না, বা তার যদি অ্যাটেনাল ইনসাফিসিয়েন্সি হচ্ছে, যেহেতু একটা আমাদের ক্রাইসিস, তো এটাকে আমরা বলি কি যে আপনি ইয়া হয়ে আসেন, ভালো হয়ে আসেন। সাপোজ এখন এটা আমার ইমার্জেন্সি, এটা আমার করতেই হবে, তাহলে সেক্ষেত্রে আমার তখন আমার ওয়ে অফ অ্যাপ্রোচটা কি হবে? ওয়ে অফ অ্যাপ্রোচটা হচ্ছে, আমি তখন নর্মালি বাকি পয়েন্ট গুলো চিন্তা করো, যে প্রি অপারেটিভ যে ক্ষেত্রে তার আমি, যেহেতু আমরা জানি কি এখানে সমস্যাটা কি, সমস্যা হচ্ছে সে স্টেরয়েড কোন নিত বা পেয়ে আসছে, হঠাৎ করে সে নেওয়া বন্ধ করে দিচ্ছে এবং বডিতে কোনোটাই মানে সোর্স অফ ইনফেকশন হয়েছে বা স্ট্রেস হয়েছে। তাহলে স্ট্রেস, তার কোনো জ্বর ছিল কিনা বা জ্বর কবে হয়েছে, সে কি কারণে স্টেরয়েড খাইতো, কিভাবে খাইতো, কয়দিন করে খাইতো, হঠাৎ কখন বন্ধ করছে, কতদিন হলে বন্ধ করছে। তারপর তার যে অন্যান্য ফিচার গুলো আছে, হাইপোগ্লাইসিমিয়া, হাইপোন্যাট্রিমিয়া, হাইপোভলিউমিয়া, হ্যাঁ, তার বিপি কম থাকে কিনা, মানে আমাদের হিস্ট্রিতে তুমি বলবা যেভাবে আমরা হিস্ট্রি নিচ্ছি ওভাবে আমরা সাজাবো। এরপরে এক্সামিনেশনের মধ্যে তুমি এখানে পেশেন্টের জেনারেল এক্সামিনেশন করবা। জেনারেল এক্সামিনেশন করে দেখলাম যে তার যদি ইয়া থাকে, তার বডি ওয়েটটা কেমন আসতেছে, হ্যাঁ, তার কি কোনো ধরনের ডিহাইড্রেশনের কোনো সাইন আছে কিনা, নিউট্রিশনাল দিকে সে কোনো পেশেন্ট ডিহাইড্রেটেড কিনা, পেশেন্ট অ্যানিমিক বা জন্ডিস বা হচ্ছে বা মানে তার কোনো ধরনের টেম্পারেচার রেজড কিনা, এগুলো তুমি নর্মাল যেভাবে লিখো সেভাবে লিখলা। হার্টের ক্ষেত্রে তুমি হার্ট সাউন্ড গুলো দেখলা, রেসপিরেটরি সাউন্ড গুলো দেখলা, মানে তোর নর্মাল যেভাবে ম্যানেজমেন্ট সেভাবে ইনভেস্টিগেশন তুমি নর্মালি করে ফেললা। এখন তুমি প্রি অপারেটিভ অপটিমাইজেশনের মধ্যে আসো, যেটা হচ্ছে আমাদের মূল প্রিপারেশন। তাহলে অপটিমাইজেশনে যে আমাদের চারটা জিনিস, সে জেনারেল প্রিপারেশন, স্পেসিফিক প্রিপারেশন। এই স্পেসিফিকের মধ্যে তোমার আসবে কি, যে তুমি পেশেন্টকে আগে থেকেই তুমি শুরু করবা, স্টেরয়েড শুরু করবা। এখন তুমি এই স্টেরয়েডটা কিভাবে দিবা? এই স্টেরয়েডটা তোমার